লেখক অরিন্দম নাথের গহন কুসুম। সত্যমের অফিসে কাজের চাপ খুব বেশি এখন। এপ্রিলের পুরোটাই প্রায় চাপ থাকে। মোবাইল কেঁপে উঠল পকেটে। অফিসে ভাইব্রেশন মোডে থাকে মোবাইল। সত্যম দেখল দিঠির ফোন। অন্য কারো ফোন হলে ধরতো না, দিঠির ফোন বলেই ধরল। হ্যালো, ভেরি সরি, অফিস টাইমে ডিস্টার্ব করছি। না না, ঠিক আছে। এনিথিং সিরিয়াস? অফিস থেকে কখন বেরোবে? 6টা হবে। 7টা নাগাদ মধুসূদন মঞ্চের সামনে থাকতে পারবে? নাটকের টিকিট কেটেছ নাকি? না না, নাটক নয়, খুব দরকার তোমার সাথে। কি ব্যাপারে? সে আছে, পারবে আসতে? 7টা বললে তো। পৌঁছে যাব। রাখছি, দেখা হলে কথা হবে। মধুসূদন মঞ্চের সিঁড়িতে বসেছিল দিঠি। সত্যমের একটু দেরি হয়ে গেছে পৌঁছতে। সত্যমকে দেখে হাসল দিঠি। সত্যম বলল, কি ব্যাপার বলো তো, হঠাৎ এরকম জোরালো তলব? বলছি, আগে বসো। দিঠির পাশে সিঁড়িতে বসল সত্যম। দিঠি শুরু করল, আমার এক আত্মীয় আছে, মায়ের কিরকম ভাই হয়, ভবানীপুরে থাকে, পুলিশের বেশ উঁচু পোস্টে আছে। তার মেয়ে রূপা, একই মেয়ে, বিএ ফার্স্ট ইয়ার, দেখতে ভালো, খুব ভালো গান করে। একটু থামল দিঠি, দম নিয়ে আবার শুরু করলো। দিন 15 আগে গানের স্কুল থেকে বেড়াতে যায়। পিকনিক? না, 2 দিনের জন্য পুরুলিয়া যায় পলাশ দেখতে। তারপর সঙ্গে 3 জন টিচারও ছিলেন, একজন লেডি টিচার, 2 জন মেল টিচার। রূপারা কতজন ছিল? 15 জন, 5 জন ছেলে আর ওই 10 জন মেয়ে। তারপর সেখানে একটা ঘটনা ঘটে। ওরা যে রিসর্টে ছিল তার থেকে একটু দূরে ছিল অনেক পলাশ গাছ। সেদিন বিকেলে ওরা হেঁটে সেখানে যাচ্ছিল, একজন টিচারও ছিলেন। আর ওই বাকি 2 টিচার, ছেলে টিচাররা যাননি, রিসর্টে ছিলেন। তারপর রূপা একটু পেছনে ছিল, ওদের দল এগিয়ে গিয়েছিল। চারপাশে প্রচুর গাছপালা, মাঝখান দিয়ে লাল মাটির পথ। হঠাৎ রূপার চিৎকার শোনে বন্ধুরা। ওরা তখন গান করছিল। ছুটে গিয়ে দেখে, কি দেখে? রূপাকে মলেস্ট করেছে কেউ। মানে? পৃথু বলে ছেলেটা ছুটে প্রথমে পৌঁছায় সেখানে। গিয়ে দেখে একটা ছেলে ছুটে পালিয়ে যাচ্ছে। ধরতে পারেনি ছেলেটাকে? না। ছেলেটা ওদের দলের নিশ্চয়ই নয়। না না, বাইরের ছেলে। আর রূপাকে কি অবস্থাতে দেখে সবাই? মাটিতে পড়ে আছে, চুড়িদারের জামা ছেঁড়া, ঠোঁট কেটে গেছে, মুখ দিয়ে অল্প ফেনা বেরোচ্ছে। ফেনা বেরোচ্ছে? সবাই মিলে ওকে ধরাধরি করে রিসর্টে নিয়ে আসে, জল টল দেয়। রূপার তখন কি অবস্থা? কোনো কথা বলতে পারছিল না। আচমকা শক পেলে ওরকম হয় অনেক সময়। সবাই রূপার কাছে জানতে চায় কি ঘটেছে। রূপা কিছুই বলতে পারে না। ওর ঠোঁট নড়ে কিন্তু আওয়াজ বেরোয় না কোনো। কলকাতায় ফিরে ও কথা টথা কিছু বলছে না, কেমন যেন ট্রমাতে চলে গেছে। ওর বাবা অনেক চেষ্টা করেছে, কোনো লাভ হয়নি। পুরুলিয়ার পুলিশের সাথে যোগাযোগ করেছে, কিন্তু সত্যি কি হয়েছে, ওই অঞ্চলে কে এমন কাজ করতে পারে কিছু বুঝতে পারছে না। আমি কি করতে পারি? কেসটা কি হয়েছে সে রহস্য সমাধান করতে হবে তোমায়। রূপার মা বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না। কি এমন ঘটেছে সেদিন যে এত ভয় পেল রূপা? ট্রমাতে চলে গেল? ওই ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে কেমন যেন হয়ে যাচ্ছে। অন্য ব্যাপার ট্যাপারে কথা বলছে? তা বলছে, তবে চুপ করেই থাকছে বেশিক্ষণ। সত্যমই বলেছিল রূপাদের বাড়ি যাওয়ার আগে একবার গানের স্কুলে যাবে। দিঠি জানতে চেয়েছিল, আগে ওদের বাড়িতে যাবে না? না, রূপার সামনে এইসব ব্যাপারে এখন কথা না বলাই ভালো। আর একটু সুস্থ হোক রূপা, এখন ওইসব কথা তুলে রিয়্যাক্ট করতে পারেও। আমার প্রথমে জানতে হবে সত্যি কি ঘটেছিল সেদিন। ঠিক আছে, গানের স্কুলে কবে যাবে বলো? রবিবার হলে ভালো হয়, অফিসে কাজের খুব চাপ এখন। রবিবার গানের ক্লাস হয় তো?
হয়। শনি রবিবারই তো বেশি জন শেখে। আজ তো বুধবার, এই রবিবার চলো বিকেল 5টা নাগাদ। বেশ, আমি গড়িয়াহাটে বেদুইনের সামনে থাকব। গানের স্কুলটা কোথায়? ডোভার লেনে। তুমি চিনলে কি করে? হাসল দিঠি, বলল, একসময় আমিও গান শিখতাম ওখানে। যে 15 জন স্টুডেন্ট পুরুলিয়া গিয়েছিল তাদের মধ্যে 8 জন রবিবার ছিল স্কুলে, বাকিরা অন্যদিন শেখে। 3 জন টিচার অবশ্য ছিলেন, একজন রবীন্দ্রসঙ্গীত শেখান, একজন ক্লাসিক্যাল আর একজন তবলার মাস্টার মশাই। সবাই মোটামুটি একই কথা বলল। আমাদের প্ল্যান ছিল পলাশ বনে গিয়ে ঘুরবো, গান করব। আমাদের রিসর্ট থেকে মিনিট 10 হাঁটা পথ। দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে 4টে নাগাদ আমরা বেরোই। রূপার একটু দেরি হয়েছিল ড্রেস করতে। ও বলেছিল, তোরা এগো, আমি ধরে নেব তোদের। সত্যম জিজ্ঞেস করলো, তারপর? আমরা গান করতে করতে হাঁটছিলাম। পথটা খুব সুন্দর ছিল, নানা রকমের গাছ চারপাশে, পলাশ তো ছিলই। টিচারদের দিকে তাকিয়ে জানতে চাইল সত্যম, আপনারাও স্টুডেন্টদের সাথে ছিলেন তো তখন? লেডি টিচার বললেন, আমিও ছিলাম ওদের সঙ্গে। ওরা গান গাইতে গাইতে নিজেদের মধ্যে মজা করতে করতে হাঁটছিল, আমি একটু আগে আগে যাচ্ছিলাম। আপনি একাই ছিলেন তো স্টুডেন্টদের সাথে? বাকি 2 জন টিচার তরুণদার অমলদার রিসর্টে ছিল। ওরা যাননি কেন? দুপুরে ঘুমোবেন বলে। তরুণদার এক বন্ধুর দেখা করতে আসারও কথা ছিল। এখানকার বন্ধু? তরুণদা বললেন, না না, এখানকার নয়, কলকাতার বন্ধু। একসাথে কলেজে পড়তাম আমরা, বছর 4 হলো চাকরি সূত্রে এখানে এসেছি শুনে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। কে প্রথম রূপার চিৎকার শুনেছিল? পৃথু নামের ছেলেটি বলল, সবাই একই সাথে শুনেছিলাম প্রায়। আমি প্রথমে ছুটে গিয়েছিলাম। কি দেখলে গিয়ে? একটা লোক ছুটে চলে গেল বড় রাস্তার দিকে। লোকটার মুখ দেখতে পাইনি, পেছন ফিরে দৌড় দিয়েছিল। অল্প বয়স্ক নয়, প্যান্ট আর হলুদ টি-শার্ট পরা ছিল। তুমি লোকটাকে ধরার চেষ্টা করনি? করেছিলাম, কিন্তু খুব স্পিডে বেরিয়ে গেল লোকটা। মনে হচ্ছিল পদঘাট ভালো চেনা লোকটার। তারপর সবাই এলো ওখানে। রূপাকে কেমন দেখলে? চিত হয়ে পড়ে আছে, কেমন গোঙানি বেরোচ্ছে মুখ দিয়ে। আর চুড়িদারের জামা একদিক ছিঁড়ে গেছে, ঠোঁটের কোণে অল্প রক্ত, মুখ দিয়ে একটু ফেনা গড়াচ্ছে। কি মনে হলো তোমাদের? কেউ কিছু করতে চেয়েছিল রূপাকে, রেপ জাতীয় কিছু? মনে হয় রূপার চোখে মুখে আতঙ্ক ছিল। তারপর মেয়েরা ছুটে গেল ওর কাছে। কি হয়েছে জিজ্ঞেস করলো অনেকবার। রূপা কিছু বলল না মানে বলতে পারছিল না যেন। ঠোঁট নড়ছিল ওর, কিন্তু কথা বেরোচ্ছিল না যেন। কখন বলল কথা? সেরকম ভাবে কথাই বলেনি, আর ফ্যাল করে তাকিয়েছিল শুধু। বাড়িটা বেশ পুরনো, দোতলা বাড়ির অনেক জায়গাতেই রং চটে গেছে। দিঠিকে অনেক কিছু শিখিয়ে এনেছে সত্যম। আমার আসল পরিচয় কিন্তু দেবে না রূপার কাছে। ওর মা বাবাকে বলতে পারো, কিন্তু রূপাকে নয়। ও যদি জানে যে আমি ওই কেসের ব্যাপারে এসেছি, তাহলে ও সেরকমভাবে কথাই বলবে না আমার সঙ্গে। কি পরিচয় দেব তোমার? বলবে যে গান পাগল লোক। তোমার কাছে শুনেছি যে রূপা ভালো গান করে, অনেকদিন থেকে শুনবো বলছি, আজ তোমার সাথে চলে এসেছি। তুমি আমার কে হও জিজ্ঞেস করলে? বন্ধু, কলেজে একসাথে পড়তাম, নাম সত্য রায়। অ্যাড এজেন্সিতে কপিরাইটের চাকরি করি। ক্যাবে আসার সময় মাঝে মাঝে একটা কবিতার লাইন বিড়বিড় করছিল সত্যম। এবছর ভালো ধান হয়নি, হলুদ শাড়ি আর পরো না। কি যে মানে, কেনই বা মাঝে মাঝে বলছিল কে জানে। জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করেনি দিঠি। রূপা খাটে আধশোয়া হয়ে বই পড়ছিল। ওর বাবা সত্যমদের নিয়ে ঘরে ঢুকলেন। তোর গান শুনতে এসেছেন উনি, আমাদের দিঠির বন্ধু। বাবার গলা শুনে তাকালো রূপা। ফর্সা, পান পাতার মতো মুখ। ওদের দেখে উঠে বসল। সত্যম বলল, সত্য রায় দিঠির বন্ধু। দিঠি খাটে গিয়ে রূপার পাশে বসল। সত্যম বলল, বই পড়তে খুব ভালোবাসো তুমি? সরি, তুমি বলে ফেললাম। অল্প হাসল রূপা, বলল, তুমিই তো বলবেন, বসুন।
বিছানায় ঠিকঠাক হয়ে বসল রূপা। দিঠির সাথে কথা বলতে লাগলো। দুটো বইয়ের আলমারি ঘরে, দেওয়ালে তানপুরা হেলান দিয়ে রাখা, পাশের টেবিলে তবলা। প্রিয় লেখককে? বিভূতিভূষণ। বাহ, কবিতা পড়েন? বুঝি না ঠিক। কিছুক্ষণের মধ্যেই বেশ জমে গেল। সত্যম বুঝল যে গানের পাশাপাশি বই পড়ার নেশাও আছে মেয়েটার। আর ভালো লাগা জিনিসের উপর কথা হচ্ছে বলেই রূপা কথা বলছে। একটু একটু অসুস্থ লাগছে তাকে, কিছুটা এলোমেলো মনে হচ্ছে মাঝে মাঝে তার কথাবার্তা। সত্যমের কথার জবাব ঠিকঠাকই দিচ্ছে। সত্যমের অনুরোধে গান করল রূপা। প্রথমে না করছিল, পরে করল। বেশ সুন্দর গলা, স্পষ্ট উচ্চারণ। অন্তাক্ষরী খেলায় খুব আগ্রহ রূপার। সত্যম একবার বলতেই রাজি হয়ে গেল। জমে উঠল খেলা। সত্যম, দিঠি, রূপা তিনজনই খেলছিল। শুধু বাংলা গান নিয়ে খেলছিল ওরা। কেউই হারতে চাইছে না। সবারই দারুণ স্টক গানের। সত্যম গাইল, তোমারই গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। তারপর রূপার টার্ম। হ দিয়ে গান মনে করছিল রূপা। দিঠি টাইম কাউন্ট করছিল। রূপা মনে করতে পারছিল না কোন গান। দিঠির মনে পড়ল ক্যাবে শোনা সত্যমের কবিতাটা। বলে উঠল, হলুদ শাড়ি আর পরো না। হাসল সত্যমের দিকে তাকিয়ে। সত্যমও হাসল। একটা অদ্ভুত ব্যাপার হলো, হলুদ শব্দটা শুনে রূপা কিরকম করতে লাগলো। খুব অস্থির দেখালো তাকে। চোখে কিরকম ভয় ফুটে উঠল রূপার। বালিশে হেলান দিল রূপা। তার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো যেন। রাস্তার ধারের দোকানে চাতে চুমুক দিয়ে বলল সত্যম, পৃথু ঠিকই দেখেছিল। রূপাকে যে মোলেস্ট করতে চেয়েছিল সে হলুদ শার্ট পরে এসেছিল। কি করে বুঝলে? হলুদ শব্দটা শুনে রূপা কিরকম রিয়াক্ট করলো দেখলে না? তুমি কি তাই ওই কবিতাটা বারবার বলছিলে তখন? কিছু বুঝতে পারছো? এটুকু বুঝতে পারছি, যে এসেছিল সেদিন তাকে চিনত রূপা। কি করে বুঝলে? মেন্টাল শকটা তাই বেশি পেয়েছে রূপা। অচেনা কেউ হলে বোধহয় এতটা পেত না। একটু বাঁধো বাঁধো লাগছিল সত্যমের। অফিসে এখন কাজের খুব চাপ। এর মধ্যে কাল তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যাবে। বসকে কথাটা বলতে খারাপই লাগছিল, আবার না বলেও উপায় নেই। রূপার কেসটা নিয়ে ফেলেছে, সমাধান তো করতে হবে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে হবে। খুব দ্বিধা নিয়ে বসকে বলেই ফেলল সত্যম। কিছুক্ষণ চুপ করে থেকে বস বলল, নতুন কেস এসেছে? কি বলি বলো তো, অন্য সময় হলে তো সমস্যা থাকে না, কিন্তু এখন। কি যেন ভাবলেন বস। তারপর বললেন, ঠিক আছে ছাড়তে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? এই শনিবার তো সেকেন্ড স্যাটারডে, অফিস ছুটি, কিন্তু তোমাকে আসতে হবে। পেন্ডিং কাজগুলো তুলে দিতে হবে। অবশ্যই আসবো স্যার। আগে থেকেই ফোন করে রেখেছিল সত্যম রূপার বাবাকে। বিকেলে যাবে রূপাদের বাড়ি। রূপার বাবাও রাজি হলেন। উনিও অফিস থেকে বাড়ি চলে আসবেন বললেন। সেদিন রূপাদের বাড়িতে গিয়ে ওর বাবার সঙ্গে বেশি কথা হয়নি। রূপার ঘরে গল্প করতে করতেই সময় কেটে গেছে। রূপার সামনে পুরুলিয়া প্রসঙ্গ তুলতেও চায়নি সত্যম। ফোনে ওর বাবা বললেন যে রূপা এখন একটু বেটার, কলেজ যাচ্ছে, ফেরে 7টা নাগাদ। যেদিন সত্যম যাবে সেদিন ওই সময় রূপা কলেজে থাকবে। কলেজ সেরে টিউশন ক্লাস করে 8টার আগে ফিরবে না বাড়ি। রূপার বাবা বললেন, কিছু বুঝতে পারছেন কেসটা? এখনো পারিনি, কিছু ব্যাপার জানতে হবে আমাকে। বলুন কি জানতে চান? আমার জানা থাকলে অবশ্যই বলবো। আপনার মেয়েকে নিয়ে কখনো কোনো সমস্যাতে পড়তে হয়েছে আপনাদের? প্রশ্ন শুনে অবাক হলেন বাবা। ও সমস্যায় ফেলার মেয়েই না। এত ভদ্র সভ্য মেয়ে আজকাল দেখা যায় না বেশি। নিজের মেয়ে বলে বলছি না, অনেক ভাগ্য করে এরকম মেয়ে পাওয়া যায়। আমারও সেদিন কথা বলে এরকমই মনে হয়েছিল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। রূপার কোনো অ্যাফেয়ার আছে কারোর সাথে? না না, ও সেরকম মেয়েই না। পড়াশোনা আর গান বাদ দিয়ে কিছুই জানে না ও। না মানে এত সুন্দর দেখতে ওকে, এত ভালো গান করে। অনেক ছেলেই তোর প্রেমে পড়তে পারে। কাছে ঘেঁষার চেষ্টা অনেকেই করে, ও পাত্তা দেয় না। বাড়িতে এসে মাকে হাসতে হাসতে গল্প করে। বাহ! রূপার মা বলে উঠলেন,
একবার তো কি কাণ্ডই হয়েছিল। কিরকম? রূপার বাবা বললেন, ও তখন 12-এ পড়ে। এক স্যারের কাছে ইংরেজি পড়তে যেত। সেখানে একজন খুব বিরক্ত করতো ওকে। কোচিং ক্লাস হয়ে গেলে সাথে সাথে আসতো, এখানে ওখানে যেতে বলতো ওর সাথে। রূপার মা বললেন, মেয়েলি মেয়েলি ছিল ছেলেটা। বাবা বলে চললেন, একদিন আমার মেয়ে খুব রেগে গেল। প্রতিদিন বারণ করত, অথচ শুনতো না ছেলেটা, বিরক্ত করত। একদিন রেগে গিয়ে রাস্তায় ছেলেটাকে যা তা বলল আমার মেয়ে। বেশ ভিড় জমে গিয়েছিল নাকি রাস্তায়। শুধু তাই নয়, কোচিংয়ের স্যারকে ব্যাপারটা জানায় রূপা। ছেলেটাকে যা তা বলেন স্যার, এমনকি ছেলেটাকে কোচিং থেকে তাড়িয়েও দেন। তারপর ছেলেটা কোচিং ছেড়ে চলে যায়। মা বললেন, শুনেছি ছেলেটা নাকি পড়াশোনা ছেড়ে দিয়েছে। মেয়ের পুরুলিয়ার ঘটনায় আপনার কাউকে সন্দেহ হয়? ঘটনার পর জায়গাটাতে গিয়েছিলাম আমি, খুঁটিয়ে দেখেছি সব, জিজ্ঞেস করেছি আশেপাশের প্রচুর মানুষকে। তাই এটা জানতাম না তো, কেউই জানে না আমার স্ত্রী ছাড়া। কিছু পেলেন ওখানে? না, কিছু পাইনি, শুধু একটা নূপুর ছাড়া। নূপুর? ঝোপের মধ্যে পড়েছিল, এমনভাবে ছিল কারোর চোখে পড়েনি। রূপা নূপুর পড়তো? মা বললেন, মাঝে মাঝে পড়তো, তবে ওখানে নিয়ে গিয়েছিল কিনা জানি না। বাবা বললেন, রূপাকেও জিজ্ঞেস করতে পারছি না, পুরুলিয়ার কথা তুললেই কেমন হয়ে যাচ্ছে আমার মেয়ে। যাদবপুর কফি হাউসে কফিতে চুমুক দিয়ে বলল দিঠি, কি মনে হচ্ছে কেসটা? সত্যম সিগারেট খাচ্ছিল, ধোয়া ছেড়ে বলল, ডেফিনিট কোনো লাইন পাচ্ছি না, তবে এটা নিশ্চিত যে এসেছিল অপকর্মটা করতে সে রূপার পরিচিত, নইলে এরকমভাবে রিয়াক্ট করতো না মেয়েটা, ট্রমাটাইজডও হতো না। কে হতে পারে বলো তো? দেখো, ওর বন্ধুরা সেদিন একসাথেই ছিল, সুতরাং ওদের কাউকে সন্দেহ করা যাচ্ছে না। তাহলে পৃথুকে আসতে বলেছ কেন আজ? কয়েকটা ব্যাপার ক্লিয়ার হবার জন্য। কি ব্যাপার? রূপার চিৎকার শুনে ওই সব থেকে আগে ছুটে গিয়েছিল। এক্ষেত্রে দুটো প্রশ্ন জাগছে মনে। কি প্রশ্ন? পৃথুর কোনো দুর্বলতা আছে কি রূপার উপর? সাধারণত কারো উপর দুর্বলতা থাকলে মানুষ তাড়াতাড়ি রিয়াক্ট করে। দ্বিতীয় প্রশ্ন, লোকটা পালিয়ে যাচ্ছে দেখেও পৃথু তাকে ধরার চেষ্টা করেনি তেমন, ও কি তবে লোকটাকে চিনত? ও আসলে জিজ্ঞেস করেনিও। কখন আসতে বলেছ? সময় তো হয়ে গেছে। রূপা মেয়েটা কি খুব ইন্ট্রোভার্ট? ওই তো পৃথু এসে গেছে। সত্যম বলল, তোমাকে কষ্ট দিলাম। অবাক হলো পৃথু। কেন? এখানে আসতে বলে? না না, কষ্ট হবে কেন? পৃথু, রূপার চিৎকার শুনে তুমি তো প্রথম ছুটে গিয়েছিলে সেদিন। কেন? মানে, কারো উপর দুর্বলতা থাকলে মানুষ সব থেকে আগে রিয়াক্ট করে। তোমার কি রূপার ওপর কোনো রকম? না না, একদমই না। রূপা আমার খুব ভালো বন্ধু, অনেক দিনের বন্ধু, সেই স্কুল লাইফের। এক স্কুলে পড়তে? ও আমার থেকে 2 বছরের জুনিয়র ছিল। আমি সায়েন্স পড়তাম, ও আর্টস। শুধু স্কুল নয়, এক কোচিংয়েও পড়তাম। তাহলে তোমাদের বন্ধুত্ব অনেক দিনের। আচ্ছা পৃথু, লোকটাকে পালাতে দেখেছিলে তুমি? একেবারে পরিষ্কার দেখেছিলাম, হলুদ শার্ট পরা ছিল, বড় বড় চুল। মুখ দেখতে পাওনি? না, পেছন ফিরে দৌড়চ্ছিল। কোন দিকে? ওই বড় রাস্তার দিকে। আর 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 একজনকেও দেখেছিলাম, রিসর্টের ওই দিকে ছিল। তোমাদের রিসর্ট? ঠিক রিসর্টের দিকে নয়, একটু সাইডেন করে। কি করছিল? প্রথমে দাঁড়িয়েছিল, তারপর ছুটতে শুরু করলো। কোন দিকে? ওই বড় রাস্তার দিকেই। কেমন দেখতে ছিল? মাঝ বয়সী, কালো মতন, অত দূর থেকে ভালো দেখতে পাইনি। তারপর তুমি রূপার কাছে গেলে? সবাই চলে এসেছে তখন? কি দেখলে? হাত তুলে কি যেন বলতে চাইছিল রূপা, পারছিল না, ঠোঁট নড়ছিল, কথা বেরোচ্ছিল না। চোট ছিল শরীরে? ঠোঁট দিয়ে অল্প অল্প রক্ত বেরোচ্ছিল, হাত ছড়ে গিয়েছিল, মুখে ফেনা ছিল। আর আর ওই আর জামা ছেঁড়া ছিল খানিকটা। আমি নিচু হয়ে দেখতে গিয়ে ওর হাতের মুঠোতে একগোছা চুল পেয়েছিলাম। চুল? চুল, জেসমিন হেয়ার অয়েলের গন্ধ বেরোচ্ছিল। আচ্ছা, রূপার পায়ে কি নূপুর ছিল? না তো। ঠিক মনে আছে?
ওকে ধরাধরি করে রিসর্টে নিয়ে যাবার সময় ওর পায়ের দিকটা তো আমিই ধরেছিলাম, নূপুর ছিল না। মোগলাই অর্ডার দিল সত্যম। পৃথুর দিকে তাকিয়ে বলল, তুমি তো রূপার সাথে এক কোচিংয়ে পড়তে বললে। এক ব্যাচে না, আলাদা ব্যাচ। কোচিংয়ের ছেলে মেয়েদের মোটামুটি চিনতে তো? মোটামুটি চিনতাম। রূপাদের ব্যাচে এমন কোনো ছেলে ছিল যে রূপার পেছনে ঘুরঘুর করত, শেষে কোচিং থেকে তাড়িয়ে দেওয়া হলো? সে তো বিশাল গল্প শুনেছি। কি নাম ছিল ছেলেটার? নাম নাম রাজ না রাজু কি ছিল যেন, ঠিক মনে নেই। ভীষণ বাজে ছেলে, আমাদের থেকে অনেক বড় ছিল, প্রচুর বার ফেল টেল করেছিল, এমন কোনো নেশা নেই করতো না। কোথায় থাকতো? শিয়ালদার কাছে একটা মেসে থাকতো। মেসে? বাড়ি দূরে কোথায় ছিল? বাবার বিরাট ব্যবসা ছিল। কিসের ব্যবসা তা জানি না, শুনেছিলাম ওর বাবার বিশাল ব্যবসা ওখানে। পড়াশোনা শেষ করেছিল? পাগল নাকি? লাস্ট শুনেছিলাম বাবার ব্যবসা দেখাশোনা করে। মোগলাই দিয়ে গেল। দিঠি জিজ্ঞেস করলো পৃথুকে, পলাশবনে খুব গান বাজনা করলে তোমরা? পৃথু উত্তর দিল, খুব। গান নাচ সবাই কিছু না কিছু করেছে, শুধু ম্যাম ছাড়া। ম্যাম গান করেননি? না, উনি ঘুরে ঘুরে জায়গাটা দেখছিলেন, মাঝখানে দেখাই যাচ্ছিল না ওনাকে। কোথায় এত ঘুরছিলেন কে জানে। তোমরা যাতে ফ্রিলি নাচ গান করতে পারো তাই হয়তো দূরে দূরে ঘুরছিলেন। হতে পারে। সত্যম জিজ্ঞেস করলো, কোনো ড্রেস কোড ছিল না তোমাদের? ওই তো, মেয়েরা হলুদ শাড়ি, ছেলেরা পাঞ্জাবি, ম্যাম শুধু সালোয়ার পরেছিলেন। কেন? হলুদ শাড়ি নিয়ে যাননি। টুকটাক আরও কিছু গল্প হলো, তারপর পৃথু চলে গেল। অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে দিঠি জানতে চাইল, রূপার ওই বন্ধুটা সন্দেহজনক। কোন বন্ধুটা? কোচিংয়ে দিঠিকে বিরক্ত করতো যে। কেন মনে হচ্ছে তোমার? ছেলেটা বাজে, অপমানের প্রতিশোধ নিতে যদি। কিন্তু জানবে কি করে যে রূপারা ওখানে গেছে? কোনোভাবে হয়তো জেনেছে। দিঠির অটো এসে গেল, উঠে পড়ল অটোতে। সিগারেট ধরালো সত্যম। দিঠির সন্দেহটা নিয়ে ভাবতে লাগলো। তোমাকে একটা অনুরোধ করতে এলাম। রূপার বাড়িতে গিয়ে প্রথমেই বলল সত্যম। কি অনুরোধ? 25শে বৈশাখ আমাদের ক্লাবে একটা অনুষ্ঠান হয়, তোমাকে গান গাইতে হবে এবার। পাগল নাকি? কেন পাগল কেন? এত সুন্দর গান করো তুমি। না না, প্রোগ্রামে গান করি না আমি। কেন করো না? নার্ভাস লাগে। না না, কিচ্ছু হবে না, তেমন বড় কোনো প্রোগ্রাম নয় এটা। চুপ করে থাকলো রূপা, কিছু বলল না। লেখাপড়া কেমন চলছে? ভালো। তোমার সেকেন্ড ইয়ার তাই না? গানের ক্লাসে যাচ্ছ? অনেকদিন পর গত সপ্তাহে গিয়েছিলাম। কবে কবে ক্লাস থাকে তোমার? বুধ আর শনি। তুমি কি শুধু রবীন্দ্রসঙ্গীতই শেখো? বুধবার রবীন্দ্রসঙ্গীত, শনিবার ক্লাসিক্যাল। বাহ। গানের স্কুলে 25শে বৈশাখ হয়? দিনের দিন হয় না, পরে হয়। অনেক দিন শিখছো এই স্কুলে? 4 বছর। রূপার বাবা বললেন, এখন ভালো আছে মেয়ে, নর্মাল জীবনে ফিরে এসেছে। রূপার সামনে বললেন না, পাশের ঘরে চা খেতে খেতে বললেন, আপনারা কিন্তু খুব মিস করেছেন সেদিন। হাসতে হাসতে বলল সত্যম। গানের স্কুলের 2 মেল টিচারের সাথে আজ দেখা করতে এসেছে সে। লেডি টিচারের আজ ক্লাস না থাকায় আসেননি। মানে? এক টিচার বুঝতে না পেরে বললেন, পলাশবনে কত গান বাজনা করলো, আনন্দ করলো স্টুডেন্টরা। এমন ঘুমিয়ে পড়েছিলাম, যখন ঘুম ভাঙলো তখন প্রায় সন্ধে। আর আপনাদের সাথে তো আপনার এক বন্ধুর দেখা করতে আসার কথা ছিল। এসেছিলেন বন্ধু? এসেছিল। কলকাতার বন্ধু? এক মেসে থাকতাম। আপনি মেসে থাকতেন? এখনো থাকেন? না না, এখন তো বাড়ি করেছি দমদমে, ফ্যামিলি নিয়ে ওখানেই থাকি। ফ্যামিলিতে কে কে আছেন? বউ, মা, ছেলে। ছেলে কত বড়? সামনের বছর মাধ্যমিক দেবে। তা আপনার বন্ধু কি এখানেই থাকেন? ব্যবসা করে, পৈতৃক ব্যবসা। কিসের? গার্মেন্টসের, হোলসেল ব্যবসা ওদের। কলকাতায় কি করতো বন্ধু? মার্কেটিংটা দেখতো। অনেকদিন পর দেখা হলো বন্ধুর সাথে, প্রায় 9-10 বছর বাদে। এখানে আড্ডা হলো সেদিন নাকি? ওর গাড়ি করে শহরে গিয়েছিলাম। ফিরে এসে রূপার ব্যাপারটা শুনলেন?
সো স্যাড। আপনি কত বছর স্কুলে আছেন? ওই বছর 7। আপনি তো তবলার মাস্টার। আরেক টিচারের দিকে ফিরে জিজ্ঞেস করলো সত্যম, আপনি কি ঘুম থেকে উঠে জানলেন? রূপাকে রিসর্টে নিয়ে আসার পর জানতে পারলাম। আপনার ঘুম তখন ভেঙে গেছে? ঘুম ভেঙে গিয়েছিল, বিছানাতে শুয়েছিলাম। কি মনে হয় আপনাদের, কে করতে পারে এরকম? দুজনেই চুপ করে থাকলেন। আপনাদের সঙ্গে যে ম্যাডাম এসেছিলেন, যিনি পলাশ বনে গিয়েছিলেন, তিনি কি বলেছেন? কিছু বুঝতে পারছিলেন না। আমাদের মতোই অবস্থা ওনার। ম্যাডাম কি বিবাহিতা? উনি বিয়ে করেননি, একাই থাকেন। ও আচ্ছা। কারো সাথে বিশেষ কথা বলেন না উনি, আসেন, ক্লাস নেন, চলে যান। অনেকদিন আছেন স্কুলে? প্রথম থেকেই আছেন, খুব ভালো টিচার। সন্ধেবেলা ফোন করলো দিঠি। কথা হলো স্যার ম্যাডামের সাথে? স্যারদের সাথে হয়েছে, ম্যাডাম আসেননি আজ, ক্লাস ছিল না। ও তাই? তুমি যখন গান শিখতে ম্যাডামের কাছে শিখেছিলে? খুব ভালো শেখান, তবে একটু কেমন কেমন আছেন। কি রকম? কথা বলেন না বেশি, কি রকম রাগী রাগী। ওনার কিছু প্রিয় স্টুডেন্ট আছে প্রত্যেক ব্যাচে, মেয়েদের প্রেফার করেন বেশি। রূপা খুব প্রিয় ছাত্রী ম্যাডামের। তাই? প্রিয় স্টুডেন্টরা ভালো পারফর্ম করলে খুব খুশি হন, আনন্দে জড়িয়ে ধরেন, চুমু খান। তাহলে তো রাগী নন। ভাব দেন রাগী, আসলে বিয়ে করেননি বলে একটু কেমন যেন। তুমি ওই রকম স্টেজে পৌঁছানোর আগেই তোমাকে বিয়ে করতে হবে? বিয়ে না করাই ভালো, করলে ঝামেলা। তাই? এই শোনো না, একটা ভালো সিনেমা আসছে, দেখবো আমরা। কি সিনেমা? নয়ন রহস্য, ফেলুদার। আমাকে পেয়ে এখনো ফেলুদা? ঘ্যাম মারছো? একটু একটু। যাবে তো? যাবো রে বাবা, যাবো, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? ম্যাডামের সাথে একটু কথা বলবো, ব্যবস্থা করে দিতে হবে। একবার তো বলেছো, আবার? কিছু ব্যাপার জানতে হবে। কবে দেখা করবে? রবিবার হলে ভালো হয়, দেখছি। দুদিনে কাজ বেশ এগিয়ে ফেলল সত্যম। অবশ্য দিঠি না থাকলে হতো না। ম্যাডামের সাথে সত্যমকে কথা বলার ব্যবস্থা দিঠি করে দিয়েছিল। সত্যমের যা কিছু জানার ছিল ম্যাডামের কাছ থেকে বেশ কিছুটা জানতে পারল। বলতে গেলে একটা নির্দিষ্ট পথে অনুসন্ধান এগিয়ে নিয়ে যাবার যেন রসদ পেল সত্যম। রূপার বাবার কাছ থেকে নূপুরটা নিয়ে এলো সত্যম। রহস্য সমাধানে ওটার একটা ইম্পর্ট্যান্ট রোল থাকতে পারে বলে কেন জানে না মনে হচ্ছে তার। একটা নতুন অভ্যেস পেয়ে বসেছে সত্যমকে। রহস্যের গিট আলগা হতে শুরু করলে দিঠির সাথে সময় কাটাতে ইচ্ছে করে। ভালোবাসা ঘন হয়ে উঠলে কি এরকম হয়? জানে না সত্যম। দিঠিকে খুব মিস করে আজকাল সে। এই মিস করার আরেক নামে কি ভালোবাসা। দিঠির বাড়িতে ওদের ব্যাপারটা জানে। তেমন কোনো আপত্তি আছে বলে শোনেনি সত্যম। বিয়েটা কবে নাগাদ করা যায় এখনো কিছু ঠিক করেনি ওরা। আজ পয়লা বৈশাখ, তার উপর রবিবার। দিঠির সঙ্গে দেখা করার কথা। আউটরামের ওই কাচ ঘেরা রেস্টুরেন্টে। দুটো বই কিনেছে সত্যম দিঠিকে দেবে বলে, একটা কবিতার, একটা গল্পের। উপহার পেয়ে খুব খুশি দিঠি। বলল, সৃজা, তোর এই বইটা পড়ার খুব ইচ্ছে ছিল, থ্যাংক ইউ। কবিতা পড়ে কি আনন্দ পাও? যে যেটা বোঝে না তাকে সেটা বোঝানো মুশকিল। তুমি সিগারেট খেয়ে কি আনন্দ পাও? সত্যম আর কিছু বলল না। দিঠি জিজ্ঞেস করল, ম্যাডামের কাছ থেকে জানা গেল কিছু? বিশেষ কিছু না। আমি ম্যাডামের কিছু খবর জোগাড় করেছি। কি রকম? বিয়ে হয়েছিল, 6 মাসের মধ্যে ডিভোর্স হয়ে যায়। সে কি? কেন? কেউ জানে না। তারপর থেকে একা থাকেন। এই স্কুল ছাড়া প্রচুর টিউশন করেন। বাড়িতে স্টুডেন্টদের বাড়িতে গিয়েও শেখান। কার কাছ থেকে পেলে এসব খবর? বন্ধুদের কাছ থেকে, যারা ওনার কাছে শেখে। একা থাকেন। মা বাবা মারা গেছেন। এক দাদা ফ্যামিলি নিয়ে বারাসাতে ফ্ল্যাট কিনেছে। বিয়ের পর তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হবে? কোন দুঃখে? আমাকে বিয়ে করার দুঃখে। আগে করি বিয়ে,
না করলে তো দুজনেই বাঁচবো। আইবুড়ো গোয়েন্দার কিন্তু মার্কেট ভালো না আজকাল। কেন ফেলুদা? ও এক পিস ফসকে বেরিয়ে এসেছে। ওর পেছনে সত্যজিতের সাপোর্ট ছিল তো। আমার কোনো সাপোর্ট নেই। একজন আছে। কে? আমি। হেসে ফেলল দুজনে। গল্প চলতে লাগলো। দিঠি বলল, একটা কথা তোমাকে বলা হয়নি, অবশ্য তুমি হয়তো জানো। কি কথা? রূপা গানের ক্লাসে অসুস্থ হয়ে পড়েছিল সেদিন। তারপর চোখ উল্টে যায়, কথা আটকে যায়। একটু সুস্থ হলে ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। গানের স্কুলে তাহলে এখন যাচ্ছে না? ওই ঘটনার পর 2 দিন গিয়েছিল, আবার বন্ধ করেছে যাওয়া। ওই 2 দিন স্কুলে কোনো অসুবিধা হয়নি তো? তেমন তো শুনিনি। তবে তবে কি? কোনো ক্লাসই পুরো করেনি। 10-15 মিনিট করে করেছিল। ওর মা সাথে ছিলেন ক্লাসে। রূপার বাবা কিছু জানাননি তো আমাকে? জানানো উচিত ছিল। কি এক গভীর চিন্তাতে ডুবে গেল সত্যম। গানের স্কুল আজ বন্ধ রাখা হয়েছে। রূপার কেসের উদ্ঘাটন আজ স্কুলেই করবে সত্যম। পুরুলিয়াতে যেসব সিনিয়র স্টুডেন্ট গিয়েছিল তারা থাকবে আজ। ওই 3 জন টিচার ছাড়া বাকি টিচাররাও থাকবেন। কিছু গার্জেনকেও বলা হয়েছে থাকতে। রূপার বাবা মা অবশ্যই থাকবেন। সত্যম লোকাল থানার ওসিকে থাকতে অনুরোধ করেছে। সত্যমের পরিচিত বলে তিনি থাকবেন বলেছেন। সঙ্গে কয়েকজন পুলিশ নিয়ে আসবেন, অবশ্যই প্লেন ড্রেসে। দিঠিকে থাকতে বলেছে সত্যম। ও সত্যমের সাথে আসবে বলেছে। সত্যম বলতে শুরু করলো। সন্দেহের তালিকায় রূপার বন্ধুরা কেউ ছিল না, কারণ তারা সবসময় একসাথে ছিল। প্রথম দিকে একজনই ছিলেন সন্দেহভাজন, রূপার কোচিংয়ের সেই ছেলেটি, যে কয়েক বছর আগে রূপার পেছনে লাগত। ছেলেটির মেয়েলি হাবভাব ছিল। পুরুলিয়ার ঘটনাস্থলে রূপার বাবা একটা নুপুর পান। ছেলেটির মেয়েলি হাবভাবের সাথে নুপুর ম্যাচ করে গিয়েছিল। আরও মনে হয়েছিল যে স্কুলের এক টিচারের সাথে ঘটনার দিন একজন দেখা করতে এসেছিল, যার ফলে ওই টিচার সেদিন পলাশ বনে যেতে পারেননি। প্রশ্ন হচ্ছে, সেই দেখা করতে আসা লোকটা কে? সে কি কোচিংয়ের সেই ছেলেটি? টিচারের সাথে তার কি কোনো বন্ধুত্ব আছে? টিচারের কাছ থেকেই কি সে রূপাদের পুরুলিয়া আসার কথা জানতে পেরেছিল? রূপার অপমানের প্রতিশোধ নেবার জন্য পুরুলিয়াকে সে বেছে নিয়েছিল। তারপর আরেকটা কথা জানতে পারি। পৃথু বলে যে পলাশ বনে সবাই যখন তারা গান বাজনা আনন্দ করছিল, তখন ম্যাডাম তাদের সঙ্গে সবসময় ছিলেন না। তিনি একা ঘুরছিলেন এদিক ওদিক। কোথায় ঘুরছিলেন? ম্যাডাম বলে উঠলেন, ওখানেই ঘুরছিলাম। ওরা নিজেদের মধ্যে ঠাট্টা ইয়ার্কি করছিল। টিচার হিসেবে আমি একটু দূরে ঘুরছিলাম। শুধু সেই কারণেই? আর কি কারণ থাকতে পারে? আপনি যেখানে থাকেন সেখানকার আশেপাশের কিছু মানুষের কাছে আপনার ব্যাপারে খোঁজ নিয়েছিলাম। তাতে কি হলো? আপনার বিয়ে হয়েছিল, 6 মাসের মধ্যে ডিভোর্স হয়ে যায়। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই, কিন্তু কি কারণে হয় তার একটা আভাস পাই। আপনি সকলে সত্যমের দিকে তাকিয়ে। সত্যম একটু ইতস্তত করছে উপস্থিত স্টুডেন্টদের জন্য। শেষে বলল, আপনি সমকামী। পুরুষের থেকে মেয়েদের প্রতি আপনার টান বেশি, ফিজিক্যাল টান। ম্যাডাম কিছু বলতে যাচ্ছিলেন, সত্যম থামিয়ে দিল। চিন্তাটা তখন থেকে ঘুরে গেল আমার। রূপাকে আপনার ভালো লাগতো, এটা অনেকেই বলেছে। সেদিন যেই আপনি দেখলেন রূপা পলাশ বনে আসেনি, মেকআপ কমপ্লিট হয়নি বলে আপনি প্ল্যান করে ফেললেন। একা ঘুরতে ঘুরতে দেখলেন রূপা আসছে, আপনি তার উপর ঝাঁপিয়ে পড়লেন শরীরী চাহিদা মেটাতে। আপনার কপাল খারাপ, রূপা চিৎকার করে ওঠাতে আপনার প্ল্যান পুরো সফল হলো না। কি বলছেন কি আমার নামে? ঠিকই বলছি। আপনাকে দেখেছিল বলে রূপা ট্রমাতে চলে গিয়েছিল। শত হলেও আপনি ওর টিচার তো। কোনো প্রমাণ আছে? আছে। আপনার ছিঁড়ে পড়া নুপুর আর চুলের তেলের জেসমিন গন্ধ, যে গন্ধের কথা পৃথু বলেছিল আমাকে। রূপার চিৎকার শুনে পৃথু প্রথম ছুটে যায় সেদিন। রূপার হাতের মুঠোতে আপনার একগোছা চুল পায়। আপনার মাথার চুল নিশ্চয়ই। রূপার সাথে জড়াজড়িতে রূপার মুঠোতে উঠে এসেছিল। সেই চুলে ওই তেলের গন্ধ ছিল। ভালো গল্প বানিয়েছেন। আমি রূপাকে ওরকম করতে যাব কেন? যৌন কারণে। ছেলেদের থেকে মেয়েদের উপর আপনার আকর্ষণ বেশি বলে। কিন্তু রূপা তো হলুদ শার্ট পরা কাকে দেখেছিল? হলুদ রং দেখে কেমন করতো? একদম ঠিক। মেয়েরা সবাই পলাশ বনে গিয়েছিল শাড়ি পরে, আপনি যাননি, সালোয়ার পরে গিয়েছিলেন। যখন দেখলেন রূপা আসছে তখন আপনি হলুদ শার্ট পরে নিয়েছিলেন।
কোথায় পাবো হলুদ শার্ট? রিসর্টের কোনো কর্মচারীকে হাত করেছিলেন টাকা দিয়ে। সে তার হলুদ শার্ট নিয়ে গাছের আড়ালে দাঁড়িয়েছিল, আপনি তার হাত থেকে শার্ট নিয়ে পরে নিয়েছিলেন। কাজ হয়ে গেলে শার্ট খুলে আবার তাকে দিয়ে দিয়েছিলেন। সে শার্ট পরে ছুটে চলে যাবার সময় রূপা ভেবেছিল আপনি ছুটে যাচ্ছেন, আর পৃথু সেই ছেলেটাকে দেখেছিল হলুদ শার্ট পরে পালাতে। একজন জিজ্ঞেস করলেন, এত কিছু কেন করেছিলেন উনি? সন্দেহ এড়াতে। হলুদ দেখে কেউ ম্যাডামকে আর সন্দেহ করবে না, সবাই দেখছে ম্যাডাম সালোয়ার পরা। ম্যাডামের দিকে সবাই তাকিয়ে, প্রত্যেকের চোখে ছি ছি। ওসি কিছু আলোচনা করলেন সত্যমের সাথে, তারপর ম্যাডামকে বললেন, আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। হাঁটতে হাঁটতে বলল দিঠি, প্রবৃত্তি কি অদ্ভুত জিনিস, আরও অদ্ভুত কিছু মানুষ সেটা কন্ট্রোল করতে পারে না। পৃথু তেলের গন্ধের কথা না বললে ব্যাপারটা এত সহজে বোঝা যেত না। একদম। যত দিন যাচ্ছে তোমার বুদ্ধির উপর ভক্তি বাড়ছে আমার। পুরস্কার দেবে না কিছু? দেব, এখানে নয়, তবে কোথায়? হাসলো দিঠি, সত্যমের হাতে আলতো চাপ দিল, আদুরে গলায় বলল, আড়ালে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।